যে ছেলে সুস্থ সেই ছেলে চনমনে থাকবে, ছোটাছুটি করবে, খেলা করবে, ঘুরে বেড়াবে। তার যদি ওজন 2 কেজি কমও থাকে তার কিছু এসে যায় না। কিন্তু যে ছেলেটা মোটা অথচ বিছানায় পড়ে আছে, উঠতে পারছে না, সে তো মারাত্মক অসুস্থ, তার চিকিৎসা লাগবে। কোম্পানি একটা খাবার তৈরি করছে, তার উদ্দেশ্যটা কি? খাবারটা যাতে বিক্রি হয়। সেটা খেয়ে কোনো বাচ্চার উপকার হলো কি হলো না তার দেখার দরকার নেই। আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্সের ফিডিং গাইডলাইন যদি দেখেন, ওদের পরিষ্কার লেখা আছে বিলো দ্য এজ অফ 1 ইয়ার, মানে 1 বছরের নিচে কোনো বাচ্চাকে ফ্রুট জুস দেওয়া বারণ, কন্ট্রাইন্ডিকেটেড। তার কারণ, একটা বড় কারণ হচ্ছে, একটা হচ্ছে ওরা ওগুলোকে ফর্টিফাই করে সুগার দিয়ে বিভিন্ন দিয়ে, যাতে খেতে ভালো লাগে। তার ফলে ক্যালোরিক ভ্যালু খুব বেড়ে যায়, তারা মোটা হয়ে যায়, কিন্তু ফাইবার কন্টেন্ট থাকে না, মিনারেল কন্টেন্ট থাকে না, অন্য দিকগুলো থাকে না, জাস্ট ক্যালোরিক ভ্যালুটা তাতে বাড়ে। নমস্কার, গৌরী দেবী হসপিটালস থেকে আমি মৌপ্রিয়া এবং আমাদের আজকের আলোচনার বিষয় হলো শিশুদের পুষ্টি। এবং আমাদের সাথে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের পিডিয়াট্রিক ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর কৃপাসিন্ধু চ্যাটার্জি। নমস্কার স্যার, প্রথমেই জেনে নেব শিশুদের অপুষ্টির কারণগুলি কি কি? দেখুন, যে কোনো রোগের মতনই অপুষ্টির কারণ তো থাকবেই। আমাদের দেশের পক্ষে যদি বলতে হয় আর কি, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে পভার্টি, মানে টাকা পয়সার অভাব। একটা আমাদের দেশে একটা মেজর গ্রুপ এখনও কিন্তু তারা বাচ্চাদের যতটা খাবার দেওয়া প্রয়োজন ততটা খাবার বাচ্চাকে খাওয়াতে পারে না। এবার খাওয়াতে পারে না কেন? তার একটা মেজর কারণ হচ্ছে অভাব, তার খাবার কেনার ক্ষমতা নেই, প্রয়োজনীয় অংশটা পায় না। তো এটা তো একেবারে নিউট্রিশনাল ডিসঅর্ডার স্যার, ম্যালনিউট্রিশন। এবার এই যে অপুষ্টির বা এই যে খাবার দিতে পারছে না, আর বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, যেমন ধরুন মানুষের অ্যাওয়ারনেস, মানে সচেতনতা। যেমন ধরুন কোনো খাবার কোনটা কতটা পুষ্টিকর আমরা জানি কিভাবে? বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি হয় বিজ্ঞাপন থেকে, টিভি থেকে, বা বন্ধুরা বলছে, আরেকজন কেউ বলছে, সেই আরেকজন কোত্থেকে জেনেছে, সে আবার হয়তো টিভি থেকে দেখেছে, মানে আলটিমেটলি সাইকেলটা একই জায়গায় চলে আসে। অ্যাকাডেমিক মানে সায়েন্টিফিক ওয়েতে জানাটা কিন্তু খুব কম ক্ষেত্রেই হয়। তার ফলে ধরুন আমি জানলাম যে সাবু থেকে খুব ভালো পুষ্টি হয়, আমি 10 জনকে বললাম যে সবাই সাবু খাওয়াতে লাগলো, সাবুতে তো অপুষ্টি হবে। তো তার ফলে সচেতনতা এবং সঠিক খাবার পছন্দ করা, আমাদের যে এখন বলা হয় 7টা ফুড গ্রুপ লাগবে যে কোনো ব্যালেন্স ডায়েটের জন্যে, তার থেকে অন্তত 5টা চুজ করতে হবে। সেইগুলো যে চুজ করে নেওয়া, পছন্দ করে নেওয়া, সেইটা হচ্ছে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। তার ফলে সঠিক পরিমাণ খাবার না পাওয়া। আরও একটা গ্রুপ আছে এখন বিশেষ করে বাড়ছে, সেটা হচ্ছে যে বাবা মা দুজনেই হচ্ছে তারা কাজ করে, দে আর প্রফেশনাল, যেভাবেই হোক। সবচেয়ে কমন আমাদের এখানে কোন গ্রুপ আমরা ফেস করি জানেন তো? বাবা মা দুজনেই টিচার। তো তাদের বাচ্চারা কোথায় থাকে? একজন থার্ড পার্টি। আমার বন্ধু জানা আছে তার হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ডাক্তার, বাড়িতে তারা ক্যামেরা লাগিয়েছে কেন? কাজের লোক তার ছেলেটাকে কেমনভাবে দেখছে বোঝার জন্যে। তার মানে বাচ্চার পুষ্টি আর তার অর্থনৈতিক অবস্থার উপর নির্ভরশীল নয়, বাচ্চার পুষ্টি তার কেনার ক্ষমতার উপর নির্ভরশীল নয়, বাচ্চার পুষ্টি তার সচেতনতার উপর নির্ভরশীল নয়, সে একজন থার্ড পার্টির ওপর নির্ভরশীল। সে কেমনভাবে ম্যানেজ করছে? প্রত্যেকের বাড়িতে তো আর ক্যামেরা নেই, প্রত্যেকে তো এইভাবে মনিটর করতে পারে না। তো এই ধরনের প্রচুর কারণ। তারপর হচ্ছে কিছু ক্ষেত্রে যে সেকেন্ডারি কজ, যেমন ধরুন কোনো রোগ, বাচ্চার যদি কোনো সিরিয়াস রোগ থাকে যার জন্যে বাচ্চা খেতে পারছে না, বা তার ফুড ভ্যালুটা অন্যদিকে বেরিয়ে চলে যাচ্ছে, যেমন ধরুন কার হার্ট ফেলিওর আছে, তার জন্যে যে এনার্জি এক্সপেন্ডিচার হয় তার ওয়েট গেইন হয় না। যেটা হয় খুব বেশি ক্ষেত্রে বলা যায়, ধরুন খুব ছোট বাচ্চা, 1.5 কেজির নিচের বাচ্চাদের, তাদের যদি আপনি বটল ফিড বা ব্রেস্ট ফিড করাতে যান, ওয়েট গেইন করে না চট করে, কারণ ওই শাক করার জন্যে যে পরিমাণ এনার্জি এক্সপেন্ডিচার হয় তাতেই তার গ্রোথ আটকে যায়। ঠিক সেই রকম জিনিসটা সিরিয়াস রোগের ক্ষেত্রেও হয়। সিরিয়াস রোগে দুটো জিনিস হয়, একটা হচ্ছে বাচ্চা খেতে পারে না, কম খায়, দ্বিতীয় হচ্ছে যে ইনফেকশন বা সিরিয়াস রোগের জন্যে তার ক্যালোরি খরচটা বেশি হয়, তার ফলে তার ওয়েট গেইন আটকে যায়। তো এই ধরনের বিভিন্ন রকম কারণ আছে যে কারণে বাচ্চাদের অপুষ্টি হয়। কিন্তু আমাদের দেশের পক্ষে এখনও সবচেয়ে কমন কারণ হচ্ছে পভার্টি। গ্রামের সাধারণ মানুষরা দেখা যাচ্ছে তাদের বাচ্চাদের
ন্যাচারাল খাবার খাওয়াচ্ছে, এরপর আর একটা সম্প্রদায় দেখা যাচ্ছে তারা বিজ্ঞাপন দেখে বিজ্ঞাপনের যে খাবারগুলো দেওয়া হচ্ছে সেগুলো খাওয়াচ্ছে। তো এর মধ্যে কি দুজনেরই পুষ্টিটা এক হচ্ছে নাকি দুটোই আলাদা? একদম ঠিক প্রশ্ন। এটা তো আমরা রোজ আমাদের প্র্যাকটিসে ফলো করি। যেমন ধরুন, একটা কোম্পানি একটা খাবার তৈরি করছে, তার উদ্দেশ্যটা কি? খাবারটা যাতে বিক্রি হয়। সেটা খেয়ে কোনো বাচ্চার উপকার হলো কি হলো না তার দেখার দরকার নেই। তো তার ফলে সে কোন দিকে নজর দেবে? খাবারের ভ্যালুজ, কোন ভ্যালুগুলো? তার ভিজুয়াল ভ্যালু কেমন, তার টেস্ট কেমন, তার অ্যাক্সেপ্টেবিলিটি খুব রাফ যেন না হয়, সেটা যেন মানুষের কাছে, বাচ্চার কাছে স্মুথ লাগে, সেই সবের দিকে নজর দেবে। তার ফলে কখন খাবারের টেস্ট ভালো হয়, আপনি দেখবেন যে কোনো একটু বড় বাচ্চাকেই যখন সে তো মুখে বলতে পারবে না, তার কথা মানে এক্সপ্রেশন থেকে বুঝতে হবে। তাকে যদি একটা কৌটো দুধ খাওয়ান আর তাকে যদি বুকের দুধ খাওয়ান, সে বুকের দুধ রিফিউজ করে কৌটো দুধ ধরতে যাবে। কেন? কারণ হচ্ছে ওতে সোডিয়াম কন্টেন্ট বেশি, ফ্যাট কন্টেন্ট বেশি, সেগুলো টেস্টফুল বেশি। আপনার রুটি বেশি টেস্টফুল না লুচি বেশি টেস্টফুল? একই রুটিকে আপনি ঘি দিয়ে ভেজে দিন, দেখবেন খেতে ভালো লাগবে। তার কারণ ফ্যাট বাড়াচ্ছেন। অতএব প্রত্যেকটা এই ধরনের প্রায় প্রত্যেকটা, আমি কোনো নাম করব না, কন্ট্রোভার্সিতে যেতে চাই না, কিন্তু প্রত্যেকটা খাবারে জানবেন যেগুলো এইভাবে বিক্রি হয় তাদের হয় সোডিয়াম কন্টেন্ট বেশি, ফ্যাট কন্টেন্ট বেশি, বা তাদের সেরকম টেস্ট এলিমেন্ট দেওয়া আছে এবং তার ভিজুয়াল এলিমেন্ট দেওয়া আছে যাতে দেখতে ভালো হয়, এবং তার টেক্সচার সেটা যেন খুব রাফ না হয়, যাতে খেতে পারে। এর ফলে আলটিমেটলি কি হচ্ছে, সেটা মিষ্টি করতে যেয়ে বা ফ্যাট বাড়াতে যেয়ে তার ক্যালোরিক ভ্যালুটা বেড়ে যাচ্ছে, কিন্তু তার প্রোটিন কন্টেন্ট বা মিনারেল কন্টেন্ট নেই। তার ফলে বাচ্চার একটা মেজর গ্রুপের, এখন দেখবেন আমাদের চেম্বারেও আছে, যে বাচ্চা মোটা হয়ে গেছে। এবার তার টেস্ট করাতে যান, ফেরিটিন কম, আয়রন কম, ভিটামিন D3 কম, ক্যালসিয়াম কম, সেগুলো তো সাপ্লিমেন্ট করা হয়নি। যেটা হবে না আপনি যদি ন্যাচারাল ফুড খাওয়ান, তাতে যতটাই পাবেন ব্যালেন্স ফুড পাবেন। অতএব যেভাবেই আপনি খাওয়ান, ন্যাচারাল ব্যালেন্স ফুডের কোনো বিকল্প নেই। কিছু কিছু বাচ্চা রয়েছে যারা বয়সের তুলনায় অনেক মোটা, আবার কিছু বাচ্চা রয়েছে অনেক পাতলা। তো আমরা কিভাবে বুঝবো এই বেশি মোটা ছেলেটি স্বাস্থ্যবান, সুস্থ, নাকি পাতলা যে রয়েছে সে সুস্থ? মানুষ স্বাস্থ্য ভালো বোঝে কিভাবে, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে সে বলবে আমার ছেলেটা হেলদি। মানুষ এখন হেলদি কথাটা ইউজ করে ওজনের ওপরে। তার এই জন্যে বলা হয়, আমাদের মেডিকেল সায়েন্সে আমরা যেভাবে ইউজ করি, যে কোয়ালিটেটিভ ম্যালনিউট্রিশন অ্যান্ড কোয়ান্টিটেটিভ ম্যালনিউট্রিশন। কোয়ান্টিটেটিভলি তাদের কিন্তু অনেক ওজন বেশি, মোটা, কিন্তু কোয়ালিটেটিভলি তাদের এই যে বললাম আমি, ক্যালসিয়াম কম, কম, সব কিছু কম। অতএব তার ওজন বেশি হলেই সে বলবে আমার ছেলে হেলদি আর ওর ছেলেটা রোগা। আমরা কিভাবে বোঝাই জানেন? দেখুন, কলা গাছ মোটা, একটা কলা গাছের শক্তি দেখুন, একটা আঁকড় কাঠের শক্তি দেখুন, বা লোহার রডের শক্তি দেখুন, অনেক সরু। কোনটা বেশি শক্ত, কোনটার ক্ষমতা বেশি? অতএব ওজন দিয়ে সব কিছু হয় না, তার ব্যালেন্স ফুড এবং তার বডির সমস্ত প্রপোর্শন ঠিক আছে কিনা তার উপর নির্ভর করছে তার শক্তি কত হবে, তার পুষ্টি ঠিক থাকবে কিনা, তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকবে কিনা, তার বিভিন্ন অর্গানগুলোর কাজ করার ক্ষমতা কতটা থাকবে, সেটাকেই বলা হয় হেলদি। কিন্তু সেই হেলদি কথাটা আমরা এখন ভুলভাবে কোনোভাবে আমাদের পারসেপশানে এসে গেছে মোটার উপরে, যেখান থেকে আমাদের সরাতে হবে। অনেকেই ফলটাকে ফলের জুস বানিয়ে খাওয়াচ্ছে, সেক্ষেত্রে এর মধ্যে কি পুষ্টি আছে, নাকি দাঁতে কামড়ে ফল খাওয়ার মধ্যে একটা পুষ্টি রয়েছে? এটা কখনোই হতে পারে না। কারণ আপনি যেটা ফেলে দিচ্ছেন সেটা কি? সেটা হচ্ছে ফাইবার। ফাইবার হচ্ছে ওয়ান অফ দ্য এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্টস। আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্সের ফিডিং গাইডলাইন যদি দেখেন, ওদের পরিষ্কার লেখা আছে বিলো দ্য এজ অফ 1 ইয়ার, মানে 1 বছরের নিচে কোনো বাচ্চাকে ফ্রুট জুস দেওয়া বারণ, কন্ট্রাইন্ডিকেটেড। তার কারণ, একটা বড় কারণ হচ্ছে, একটা হচ্ছে ওরা ওগুলোকে ফর্টিফাই করে সুগার দিয়ে বিভিন্ন দিয়ে, যাতে খেতে ভালো লাগে। তার ফলে ক্যালোরিক ভ্যালু খুব বেড়ে যায়, তারা মোটা হয়ে যায়, কিন্তু ফাইবার কন্টেন্ট থাকে না, মিনারেল কন্টেন্ট থাকে না, অন্য দিকগুলো থাকে না, জাস্ট ক্যালোরিক ভ্যালুটা তাতে বাড়ে। কিছু ভিটামিন হয়তো থাকে, ভিটামিন সি থাকবে, থাকবে, সেও আবার সমস্যা আছে। এই যে আপনারা ট্রেনে এতে যান, বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন, হ্যাঁ, গরম টমেটো জুস,
আপনারা জানেন টমেটো জুসে মেন এটা কি, ক্যারোটিন ছাড়া ভিটামিন সি। ভিটামিন সি গরমে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ও তো গরম টমেটো জুস আর কাঁঠালের আমসত্ব প্রায় একই জিনিস। যে খাবারের প্রতি একটা অনীহা থাকে বা ফুড রিফিউজাল যেটাকে বলে, এর ক্ষেত্রে কি অপুষ্টি হতে পারে? আপনার উত্তরটা হ্যাঁও হতে পারে, নাও হতে পারে। হ্যাঁ কখন হবে, আবার এখন সোশ্যাল ডিভাইডটা এত বেশি হয়ে গেছে। একটা গ্রুপ আছে যাদের বাড়িতে প্রচুর খাবার কিন্তু যাদের ছেলেরা খায় না, আরেকটা গ্রুপ আছে যাদের বাড়িতে খাবার নেই, ছেলেরা খুব খেতে চাইছে, তারা দিতে পারে না। ওই দিতে পারে নাটার কথা একটু আগে বললাম। আর যাদের বাড়িতে প্রচুর খাবার খায় না তাদের প্রবলেমটা কি, ধরুন এটা খুব কমন একটা উদাহরণ আমি দিই। দুটো ছেলেকে নিন, একটাই ছেলে নিন, তাকে শীতকালে খালি গায়ে সকালবেলায় বার করে দিন। সে দৌড়ে এসে তার মাকে বলবে, মা একটা সোয়েটার পরিয়ে দাও। আর সেই ছেলেটাকে 3টে সোয়েটার পরে বার করুন, সে ফিরে এসে বলবে, মা সোয়েটার খুলে দাও। ঠান্ডা গরম ছেলে সবই এক। তার মানে যে ছেলের পেট অলরেডি ভর্তি আছে, তার ডিমান্ড নেই, তাকে যদি আপনি খাওয়াতে যান তাহলে সেই ছেলে খাবে। তখন আপনি কি বলবেন, আমার ছেলেটা না কিছুতেই খায় না। তো এই কমপ্লেন আমাদের চেম্বারে শুনতে হয়। তার দরকার নেই। তখন তাকে আমাদের যেটা প্রয়োজন, যে তার প্রথম কথা হচ্ছে তার এক্সামিন করা, তার হিস্ট্রি নেওয়া, তার ওয়েট দেখা, হাইট দেখা, দরকার হলে আমি গ্রোথ চার্ট দিয়ে দিই বা মায়েদের দিয়ে প্লট করে দেখিয়ে, দেখুন আপনার ছেলে প্রকৃত পুষ্টির জায়গায় আছে, আপনার বেশি দরকার নেই, এটা ঠিক আছে, তো আর বাড়তি খাইয়ে কোনো লাভ নেই, তো আপনার ছেলে যেটা খাচ্ছে তাতেই মেনটেন করছে। বরং আপনার যেটা দেখার দরকার সেটা যে বাচ্চার অ্যাক্টিভিটি। যে ছেলে সুস্থ সেই ছেলে চনমনে থাকবে, ছোটাছুটি করবে, খেলা করবে, ঘুরে বেড়াবে। তার যদি ওজন 2 কেজি কমও থাকে, কিছু এসে যায় না। কিন্তু যে ছেলেটা মোটা, অথচ বিছানায় পড়ে আছে, উঠতে পারছে না, সে তো মারাত্মক অসুস্থ, তার চিকিৎসা লাগবে, তার খাওয়া দরকার নেই। এরপর আরেকটা গ্রুপ যেটা আছে, যেটা হচ্ছে খুব অসুস্থ বাচ্চা, সে কি খেতে পারবে না? তার খাবার কি ক্ষমতা থাকবে না? তার খাবার কি অ্যাপিটাইট, যে খাবার ইচ্ছা যেটা, সেটা কি থাকবে না? তাই সেই গ্রুপটার কিন্তু চিকিৎসা লাগবে। তার মানে যখনই আমি বাচ্চাটার কি হয়েছে জানতে চাইছি, তার ওয়েট হাইট দিচ্ছি, ঠিক তার পরের স্টেপটা হচ্ছে তাকে ভালো করে এক্সামিন করা, প্রয়োজনে তার পরীক্ষা করা, তার কোনো সিরিয়াস রোগ আছে কি না দেখা। এবার যার সিরিয়াস রোগ নেই, তার ওয়েট পার্সেন্টাইলে সব ঠিক আছে, গ্রোথ চার্টে ঠিক আছে, তার মাকে রিঅ্যাসিওর করুন। কিন্তু যার ঠিক নেই, তার সিরিয়াস রোগ আছে, তার রোগের চিকিৎসা করুন। দুটো দিকই থাকবে। সেই জন্য বললাম উত্তর আপনার হ্যাঁ এবং না, দুটোই সত্যি। কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে দেখা যায় তারা খাওয়ার পরেই বমি করে দিচ্ছে, তো এক্ষেত্রে কি তার কোনো শারীরিক প্রবলেম রয়েছে, নাকি এর পিছনে আরও কোনো কারণ রয়েছে? এটা অনেক কারণে হতে পারে। আপনার উত্তর আপনি অলরেডি প্রশ্নের মধ্যে উত্তর দিয়েও রেখেছেন। একটা জিনিস হচ্ছে যে বাচ্চা খাওয়ার পরই বমি করছে, হ্যাঁ, তাহলে একটা যে বাচ্চা ওভারফিডিং হচ্ছে, যতটা সে খেতে পারে তার থেকে বেশি খাচ্ছে, তাহলে সে বমি করবেই। তাহলে সেই বমি করাটা স্বাভাবিক। আমাদের কাজ হচ্ছে কি করে বুঝবো কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক। আরেকটা গ্রুপ আছে কম খেয়ে খাচ্ছে, তারপরেও বমি করছে, খাবার নিতে পারছে না। এই দ্বিতীয় এগুলো কী করে বুঝবেন জানেন তো? বাচ্চাটার যখনই আমরা তার পরীক্ষা করব, হিস্ট্রি নেব, তার কি হয়েছে জানতে চাইব, মোটামুটি মনে রাখবেন যে যদি যে বাচ্চা ঠিকঠাক খাচ্ছে, যার ফ্লুইড ইনটেক ঠিক আছে, জলীয় অংশটা ঠিকঠাক খাচ্ছে, তার পেচ্ছাবও ঠিক হবে। আমাদের স্ট্যান্ডার্ড ডিকটাম হচ্ছে যে 24 ঘন্টায় 6 বারের বেশি যদি পেচ্ছাব হয় তাহলে জানবেন খাওয়া ঠিক আছে। এবার তার কম যদি হয় তার মানে ঠিক নেই, তাহলে সে অসুস্থ, তার চিকিৎসার ব্যবস্থা করুন। আর এই যে অতিরিক্ত বমি করাটাকে, হ্যাঁ, এটা আমাদের মেডিকেল সায়েন্সে একটা রোগের সঙ্গে তুলনা করা হয়। সেক্ষেত্রে হচ্ছে বলা হয় যে যদি বমি করতে করতে বাচ্চার যা ওজন হওয়ার কথা তার থেকে কমে যাচ্ছে বা গ্রোথ হচ্ছে না, গ্রোথ অ্যারেস্ট, ওজনটা আটকে আছে, সেই বাচ্চার চিকিৎসা লাগবে। যে বাচ্চার পেচ্ছাপ ঠিক আছে, বাচ্চা অ্যাক্টিভ, জন্ম নিয়ে খেলা করছে, ওজন ঠিক আছে, অন্য সব দিকে ঠিক আছে, খাওয়ার পরই বমি করছে, তার রোগের কিছু ব্যাপার নেই, তারকে কাউন্সেল করতে হবে, মাকে কাউন্সেল করতে হবে, এত খাইও না, বেশি হয়ে যাচ্ছে। খুব সহজে বোঝাতে পারবেন কিভাবে বলুন তো? তার ওয়েট নিন, ওয়েটটা দেখান, ওয়েট পার্সেন্টাইলে বেশি আছে। তার হাইট নিন, হাইট অপটিমাল জায়গায় আছে। বাচ্চার অ্যাক্টিভিটি
ঠিক আছে, ইউরিন ফ্লো অনেক বেশি আছে, মাকে কাউন্সিল করতে পারবেন, দেখো তোমার সব প্যারামিটার ঠিক আছে, তোমার ছেলের কোনো অসুবিধে নেই, অতএব একে আর বেশি খাইও না। এইভাবে মাকে বোঝানো উচিত। মা যদি বুঝে যাবে সে তো আর আসবে না আপনার কাছে, আপনার কাছে যখন এসছে আপনার তাকে বোঝানো উচিত। এই যে বারবার সর্দি কাশি, দুর্বল ইমিউন সিস্টেমের কারণ কি অপুষ্টি হতে পারে? এটা যদি বলতে চান এটা সাইক্লিক্যাল, মানে আমাদের টেক্সট বইয়েও আছে অপুষ্টি, ইনফেকশান, অপুষ্টি, এটা একটা সাইকেলের মতো। অপুষ্টি যদি থাকে তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, কারণ যে সমস্ত উপাদানগুলো খাবারের মধ্যে দিয়ে আমাদের লাগে রোগ প্রতিরোধ করার জন্য সেগুলো কম থাকবে। এবার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে কি হবে, বিভিন্ন ইনফেকশান থেকে বিভিন্ন রকম রোগ হবে। রোগ হলে কি হবে, সেই রোগের জন্য ক্যালোরি খরচ বেশি হবে, এদের হচ্ছে রোগের জন্য ছেলে খেতে পারবে না, তার ফলে আবার ওজন কমে যাবে। ওজন কমে গেলে সো ইটস এ সাইক্লিক্যাল ইভেন্ট, একটা অন্যটার সঙ্গে পরিষ্কার অঙ্গাঙ্গিভাবে যুক্ত। অতএব আপনাকে প্রথম যেটা করতে হবে রোগটা আটকাতে হবে, তারপর তার নিউট্রিশনের ব্যবস্থা করতে হবে, নাহলে এর থেকে বেরিয়ে আসতে পারবেন না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সচেতন থাকুন, ধন্যবাদ।